প্রিয় দর্শক শ্রোতা, প্রবাস ভয়েস লস এঞ্জেলেস থেকে বলছি আমি মুজিব সিদ্দিকী। আজ জুন 27, 2026। আজকে আলোচনায় উপস্থিত রয়েছেন আমাদের খুবই উন্নত মানের আলোচক, লস এঞ্জেলেস শহরের আমাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, লস এঞ্জেলেসের কোল্টন শহরের। ওনার নাম হচ্ছে ইসমাইল হুসেইন। উনি উপস্থিত আছেন। ইসমাইল ভাই, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি এই ক্যালিফোর্নিয়া থেকে। ক্যালিফোর্নিয়া হচ্ছে আমাদের সবচাইতে সুন্দর অঙ্গরাজ্য আমেরিকার মধ্যে, এবং সেখানেই আপনিও থাকেন, আমিও থাকি সেখানটায়। আজকে আমরা আলোচনা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের চীন সফর সম্পর্কে কিছু আলোচনা। এছাড়াও আমরা অন্যান্য টুকিটাকি কিছু আলাপ করব। তো সর্বপ্রথমে আমি জানতে চাইবো, ইসমাইল সাহেব, অনেকে অনেক কথা বলছিলেন যে এতে মার্কিন যুক্তরাষ্ট্র খেপে যাবে বা ভারত অসন্তুষ্ট হবে। সো সবকিছু শেষ করে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের চায়না সফর খুবই ফলপ্রসূ হয়েছে বা হতে যাচ্ছে। এ ব্যাপারে আপনি একটু আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ মুজিব ভাই, জনাব মুজিব সিদ্দিকী। আপনি অত্যন্ত প্রাজ্ঞ এবং বিজ্ঞ লোক। দীর্ঘদিন রাজনীতি, সমাজ এবং সামাজিক বহু কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ফলে আপনিও রাজনীতি সম্বন্ধে বোঝেন। আর যেহেতু আমেরিকার প্রাণকেন্দ্রে থাকেন, বিশেষ করে লস অ্যাঞ্জেলস শহরে, যেখানে বহুজাতিক সংস্থাগুলোর সাথে আমাদের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ে সারাক্ষণই ব্যস্ত থাকতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী যখন চায়না সফর করে, আমি মনে করি এটা বাংলাদেশ চায়না সফর করছে। যেহেতু আমরা মেনে নিয়েছি প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলেরও প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে কোনো বিরোধিতা নেই। বাংলাদেশ চীনের সাথে এক টেবিলে বসেছে, এবং আপনি দেখেছেন যে সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে শি জিনপিং তার সাথে স্মৃতিচারণ করেছেন যে আপনার বাবার সাথে, বাংলাদেশের সাথে, আপনার মায়ের সাথে, আমাদের সাথে একটা দীর্ঘ বন্ধন ছিল, এবং সেটা আবার পুনরুজ্জীবিত হলো। এবং যে কতগুলো প্রস্তাব নিয়ে গিয়েছিল বাংলাদেশ, তার সবগুলোই প্রায় সমঝোতার টেবিলে ঐক্যমত্য পেয়েছে। তবে সব ভালো দিকেরই কিছু খারাপ দিক থাকে, আবার খারাপ দিকেরও কিছু কিছু ভালো দিক থাকে। তো প্রথমে ভালো দিকটার কথা বলছি। ভালো দিকটার কথা হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে ভারতের বিপক্ষে এবং শিক্ষা, সংস্কৃতি, স্বচ্ছতা, বৈষম্যমুক্ত এগুলোর দিকে ঝুঁকেছে, ঠিক তেমনি একই সময়ে যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি নিরপেক্ষ কিংবা একটি মধ্যকালীন সরকার গঠিত হয়েছিল, সেই সরকারও যথেষ্ট স্বচ্ছতার পরিচয় দিয়েছে। তাইলে 24-এর একটি অভ্যুত্থান এবং পরবর্তীতে ইউনূসের একটি স্বচ্ছতার বিষয়ের পরে যখন তারেক রহমান ক্ষমতা নিলেন, তখন তাকেও কিন্তু সেই 24-এর পুনরাবৃত্তি বা প্রফেসর ইউনূসের পুনরাবৃত্তি তাকে করতে হচ্ছে। এবং প্রফেসর ইউনূসের, যিনি একজন মন্ত্রী ছিলেন, দক্ষ মন্ত্রী কিংবা ক্যাবিনেট সদস্য ছিলেন, একজন উপদেষ্টা, সেই উপদেষ্টাই কিন্তু এখন পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান। এখন এই খলিলুর রহমান হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা, এবং সেই হিসাবে খলিলুর রহমান জাতিসংঘ প্রতিনিধিত্ব করেছেন। এটাও কিন্তু ইউনূস সরকারের একটি ধারাবাহিকতা, এবং সেই ক্ষেত্রে ইউনূসের একটা আন্তর্জাতিক পরিচিতি রয়েছে, এবং সে পরিচিতিতে খলিলুর রহমানও পরিচিত। পাশাপাশি তারেক রহমানও, যদিও রাষ্ট্রনায়ক হিসাবে নতুন কিন্তু পারিবারিকভাবে পুরাতন, এটা চীনের জন্য একটা চীনের সঙ্গে সমঝোতার টেবিলে বসার জন্য একটা উপযুক্ত মাধ্যম ছিল। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে ওখানটায়
যে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে সে সর্ষে দিয়ে ভূত তাড়ানো যাবে না। তারেক রহমান যখন চীন থেকে প্রচুর আশ্বাস নিয়ে এসেছেন, জনগণ যখন তাকে বিশ্বাস করছে, কিন্তু সেক্ষেত্রে আপনি দেখেন যে আমাদের সারা বাংলাদেশে চাঁদাবাজি কিছুই কমে নাই গত 4 মাসে। মব সন্ত্রাস এবং থানাগুলোকে, পুলিশ অফিসগুলোকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা ছাড় পাচ্ছে, পাশাপাশি অন্যদের প্রতি বিরূপ রাজনৈতিক তৎপরতা চলছে। এই ক্ষেত্রে বাইরে থেকে যত সাহায্যই আসুক না কেন, সেই সাহায্য জনগণের কাছে, জনগণের দোরগোড়ায় পৌঁছাবে কিনা সেটা নিয়ে সন্দেহ। অবকাঠামো উন্নয়নে জনগণের জন্যই যখন সবকিছু করা হচ্ছে, আগে জনগণকে বুঝতে হবে এবং জনগণকে শান্তিতে থাকতে দিতে হবে। আইয়ুব খানও অনেক উন্নয়ন করেছেন, কোনো সন্দেহ নেই। এরশাদ সাহেবও অনেক উন্নয়ন করেছেন, শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন, কিন্তু উন্নয়ন শেষ কথা নয় যদি জনগণের কাছে সে উন্নয়ন না পৌঁছায়। ভারত আমাদেরকে, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরের থেকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিল। প্রথমে বলল যে ভারতের থেকে, এবং আমাদের কিছু রাজনৈতিক দল বলল যে ডক্টর খলিলুর রহমান সাহেবকে রাখা যাবে না। এটা মূলত ইঞ্জিনিয়ারিংটা করেছে ভারত, যে খলিলুর রহমান সাহেবকে এখানে রাখা যাবে না, ডক্টর ইউনূসকে রাখা যাবে না। সো ডক্টর ইউনূস, সো আমার কাছে দৃশ্যত যেটা মনে হচ্ছে, এই দুইটা লোক স্বাভাবিক যে যে অনৈতিক পদ্ধতিগুলো চলছে এই সমস্তগুলোর উপরে ওঠার মতো এবং নিরপেক্ষভাবে কাজ করার মতো যোগ্যতা সম্পন্ন দুইটাই লোক আমার চোখে পড়েছে, ডক্টর খলিল এবং ডক্টর খলিলুর রহমান এবং ডক্টর ইউনূস সাহেব। না, আপনি ঠিকই ধরেছেন, আপনি ঠিকই ধরেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে এই দুজনের পরিচিতি ব্যাপক। সেই ক্ষেত্রে এখন এখন যে পলিসি প্ল্যানিং যেটা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, ওনার সফর নিয়ে প্রথমে মালয়েশিয়া যাবে এবং তারপরে চায়না যাবে, তারপরে যেখানে যাবে যাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুবই সুচারুরূপে চিন্তা ভাবনা করেই ডক্টর খলিল সাহেব প্রধানমন্ত্রী সহ মিলেমিশে এই প্ল্যানিংটা করেছেন যে কোথায় যাবে, কেন যাবে। এবং আপনি চায়নার হৃদ্যতা দেখেছেন, মনে হয় যেন বুক খুলে দিয়ে আলিঙ্গন করতেছে। এক্স্যাক্টলি। সো আরেকটা জিনিস দেশে যেটা দেখছি আমি, রাজনৈতিক দল নির্বিশেষে দেশের প্রতি যাদের মমত্ব আছে, ভালোবাসা আছে, প্রত্যেকটা লোক এই চায়না সফরকে একটা ভিন্ন আঙ্গিকে দেখছে, উচ্চতায় দেখছে। কারণ গত 2 বছর যে ভারত বাংলাদেশকে চাপের মধ্যে রেখেছিল, ভিসা বন্ধ করে দিয়েছে, হঠাৎ করে চায়না যাওয়ার সময় ভিসাটা ওপেন করে দিল। আমি মনে করি, আমি এটার উপর আপনার মতামত চাইব, ধরেন ট্রাভেল অ্যাডভাইজারি আমাদের এখান থেকে হয়, যেটা স্টেট ডিপার্টমেন্ট করে, তার মানে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি যেটা করা উচিত, যেখানে আপনার কোনো বলা হচ্ছে যে কোনো হোটেলে আমাদেরকে রুম দেওয়া হবে না, কোনো রেস্টুরেন্ট আমাদেরকে বাংলাদেশিদেরকে সার্ভ করবে না, বাংলাদেশিদেরকে পেলে পিটিয়ে পাঠিয়ে দাও, এরকম একটা অ্যাডভার্স সিচুয়েশনে, যদিও বা ভিসা শিথিল্য হয়েছে, কিন্তু আমার মনে হয় আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের থেকে একটা অ্যাডভাইজারি জনগণের, যদি জনগণকে তারা ভালোবাসে, জনগণের যদি নিরাপত্তাকে তারা গুরুত্ব দেয়, তাহলে অবশ্যই একটা অ্যাডভাইজারি পাঠানো উচিত। আপনারা যারা ভারত সফরে যাবেন, যে কোনো কারণেই যান না কেন, আপনার নিজ দায়িত্বে, আমরা আপনাদের কোনো দায়িত্ব নিতে পারবো না, এই কথাটা অন্তত তাদের বলে দেওয়া উচিত। এ ব্যাপারে আপনার কি মতামত? প্রথমত দেখুন, ভারত একটা জগা খিচুড়ি রাষ্ট্র, আমি যেটাকে বলবো একটা জগা খিচুড়ি রাষ্ট্র। কারণ ভারতের নরেন্দ্র মোদী শিক্ষায়
খুবই অল্প শিক্ষিত এবং শুধুমাত্র ধর্মীয় উন্মাদনাকে পুঁজি করে একটা লোক যে এত দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে তার প্রমাণ হচ্ছে ভারত। এখন ভারতের পার ক্যাপিটা ইনকাম এখন বাংলাদেশের তুলনায় কম। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন সমস্যা। ভারতের সেভেন সিস্টারের সমস্যা, পশ্চিমবঙ্গে তো দাঙ্গা লেগেই আছে এবং অন্যান্য যে সমস্ত জায়গায় বিজেপি শাসিত অঞ্চলগুলো সেগুলোও ভালো নেই। তো সে অসুস্থ ভারতে আমাদের যাওয়ার প্রয়োজন পড়ছে না, কিন্তু এই প্রয়োজনটা গত 17 বছর আমাদের শিক্ষা খাতকে, আমাদের বাণিজ্য খাতকে, আমাদের স্বাস্থ্য খাতকে পঙ্গু করে রেখেছিল এবং সে পঙ্গু করে রাখার কারণে এই কিছুটা হলো ভারত আমাদের কাছে স্বস্তিদায়ক ছিল, ভারতের চিকিৎসা কিংবা ভারতে ঘুরতে যাওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে বিশেষ করে বিজেপি জয়লাভ করা, এবং এটা ম্যানিপুলেট জয়, এটা তো প্রকৃত জয় না, ম্যানিপুলেট জয়ের পরে সেখানে মুসলমানদের উপর যে আক্রমণ এবং যে কোনো মুসলমান নামধারীকে বাংলাদেশি বলে পুশিন করার চেষ্টা, এসব মিলিয়ে ভারতের যে ভয়াবহ অবস্থা রাস্তাঘাটে এবং সংবাদ মিডিয়া আমরা দেখছি, তাতে বাংলাদেশের জনগণ উৎসাহিত হবে না সেখানে যাওয়ার জন্য। এবং বর্তমান বাংলাদেশ কেন সারা পৃথিবীতে আপনার মিডিয়া হচ্ছে ওপেন, কাজে আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাই। যদি আমাদের সরকার এই জাতীয় কথা বলে নাই যে হ্যাঁ তোমরা নিজ দায়িত্বে যেতে পারো, হয়তো বলবে, বলার সময় এসেছে। আমি মনে করি তারেক রহমানের সরকার খুবই সচেতন। আজকের একটা নিউজে দেখলাম যে সরোয়ার সাহেবকে, সেই ডিসি, সিলেটের আলোচিত ডিসি সরোয়ারকে আবার পুনর্নিয়োগের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ তারেক রহমান জনগণের ভাষা বুঝতে পারছেন এবং আমাদের বাংলাদেশেরও ভারত সম্পর্কে যে তাদের খুব একটা ভালো ধারণা আছে তা না। তো কাজেই এটা আমাদের পররাষ্ট্র দপ্তর যদি আমাদের এই সমস্ত সংলাপ শুনেন বা আলোচনা বুঝেন, আমি মনে করব পররাষ্ট্র দপ্তরের উচিত তাদের দায়িত্ব একটা অ্যাওয়ারনেস দেওয়া যে আমরা ভারত যে নিরাপদ রাষ্ট্র নয়, ভারতে যে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে বাংলাদেশের মানুষ, এটা জানিয়ে দেওয়া প্রয়োজন। এবং মানুষ সচেতন এবং তাদের এই খুলে দেওয়াটার মধ্য দিয়ে খুব একটা আশাপ্রদ, তাদের আশা পূরণ হবে না, বরং আমাদের দেশের লোক বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্র বা অন্যান্য দিকে যাওয়ার ব্যবস্থা আছে। ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের এখানে যে সমস্ত বেস্ট হসপিটালগুলো আছে, সিডেস সাইনা এবং অন্যান্য হসপিটাল যেগুলো আছে, বেস্ট সার্জেন্টস, অর্থোপেডিক সার্জন বলেন, হার্ট সার্জন বলেন, চাইনিজ, পাকিস্তানিজ, এটা তো আপনি নিজের চোখে দেখতেছেন, আমি দেখতেছি। এক্স্যাক্টলি। সো আমরা আমাদের চিকিৎসার জন্য একমাত্র স্থল হিসাবে ভারতকে বেছে নিয়েছিলাম, বিকজ উই ডিড নট নো দি আদার অপশনস, বা আমাদের কাছে ইজিলি ওই অপশনগুলা অ্যাটেন্ড করার সুযোগ বা তথ্য ছিল না। সো এখন গত 2 বছরে মানুষের কাছে বহু তথ্য চলে এসছে যে কোয়ালিটি ওয়াইজ আমরা চাইনিজ প্রোডাক্ট ভারতের থেকে কম দামে যে কোনো জিনিস পাবো। আমি খুবই হতাশগ্রস্ত হয়েছিলাম আমি যখন দেশে গিয়ে একটা টেবিল ক্লক অ্যালার্মের জন্য কিনতে গিয়ে যে বিশ্রী অবস্থা দেখেছি আমি। প্লাস্টিকের রদ্দি মার্কা জিনিস ঝরে ঝরে পড়ে যাচ্ছে, সারা দোকানের চেষ্টা করেও আমাকে এটা আওয়াজ দিতে পারলো না, একটা ঘড়ি দিতে পারলো না যেটার কোনো আওয়াজই হয় না। সো ইন এনি কেস এই সমস্ত জিনিস আমরা পচা মাল, রদ্দি মাল, এগুলো আমরা বাংলাদেশে ডাম্প করা হয়েছিল। এই ডাম্পিংটা বোধহয় আমার মনে হয় কমে যাবে। এখন আমি একটু ভিন্ন জায়গায় আপনার সাথে একটু আলাপ করতে চাচ্ছি, সেটা হচ্ছে চাইনিজ পলিসি দেখে আমার কাছে আমি অভিভূত হচ্ছি, তাদের পেশেন্স। তারা আমাদের গত এই যে মাসখানেক আগে বোধহয় আমাদের প্রেসিডেন্ট সাহেব জনাব ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফরে গেলেন, চায়না সফরে গেলেন, চায়না থেকে ফিরে আসার পরে কোন রকমের কোনো নেতিবাচক মন্তব্য আমি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুনি নাই। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা চায়নাকে
সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছি। চায়নাকে ফর সাম রিজন আমাদের কিছু পলিসি মেকিং এর কিছু অসৎ লোক হয়তো বুঝাইতে চেষ্টা করেছে এরা আমাদের শত্রু, কিন্তু হয়তো ডোনাল্ড ট্রাম্প তো উনি উনি সহজ সরল লোক, কিন্তু ওনার মাথায় যদি একটা জিনিস ঢুকে ওইটা আপনি শত কথা বললেও 2 নম্বরই কাজ ওনাকে দিয়ে করানো যাবে না। সে ক্লিয়ার বলে দেয়, তার তার ভিতরে কোনো প্যাচ নাই। একদম পরিষ্কার। আমার মনে হয় কেন জানি এবার চীনের সফরে ওনার একটা ধারণা হয়েছে চীনের সাথে আমার ঝগড়া করার প্রয়োজনটা কোথায়। চীন তো আমার সাথে ঝগড়া করতেছে না, সে তো আমাকে কোনোদিন অ্যাটম বোম পারবে না, আমার কোন রকমের কোনো কিছুতে সে বাধা সৃষ্টি করতেছে না। যেটাতে ইচ্ছে করে তারা বাধা সৃষ্টি করতে পারে, করা উচিত, এরকম জায়গাতেও তারা নীরব থাকতেছে। এরকম একটা পার্টি আমার প্রতি লয়াল, আমি যেভাবে চাচ্ছি সেভাবে আমার সাথে কাজ করছে, কেন আমি তাদের সাথে শত্রুতা করে আমার গ্লোবাল পাওয়ারটাকে আমি শ্রিঙ্কিং করে ফেলবো, ছোট করব? চায়নার সাথে যদি আমি বন্ধুত্ব করি, হোয়াট দি হ্যাক, পুরো ওয়ার্ল্ড আমরা 2টা শক্তি নিয়ন্ত্রণ করব, অসুবিধা কোথায়? আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প ইজ থিঙ্কিং ইন দিস লাইন, আমার কাছে এটা ধারণা হয়েছে। নাহলে সাধারণত উনি ভিজিট থেকে আসার পরে অনেক রকমের মন্তব্য করে। এবার কিন্তু একটা কিছু আমি নেতিবাচক কিছু শুনি নাই। এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে বলতে পারেন। না, আমার মতামত একই রকম। আমি যেটা মনে করি যে ডোনাল্ড ট্রাম্প যখন চীন সফরে গেছেন তখন কিন্তু আহ, ইসরায়েলের সঙ্গে ইরানের এবং আমেরিকার এই ত্রিপক্ষীয় যুদ্ধ চলছিল। এই যুদ্ধের মাঝখানে ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়েছিলেন চীনকে তার পাশে পাওয়ার জন্য। যখন তিনি ইউরোপকে হারিয়েছেন, যখন তিনি মধ্যপ্রাচ্যকে হারিয়েছেন, তখন তিনি চীনকে বন্ধু হিসাবে পাওয়ার জন্য গিয়েছিলেন এবং বন্ধু হিসাবে পাওয়ার মধ্য দিয়ে ইরানকে পদানত করার কৌশলের জন্য গিয়েছিলেন। এবং তিনি শুধু একা যান নাই, তিনি তার বিশাল বাণিজ্যিক ফ্রেন্ডদেরকে নিয়ে গিয়েছেন, অর্থাৎ যারা বড় বড় বিজনেস সামাল দেয় তাদেরকে নিয়ে গিয়েছিলেন। তো তাদের এই এই সফরটা ছিল মূলত চীনকে জানা, চীনকে বোঝা এবং চীনকে যদি কোনো রকম কনভিন্স করা যায় যে তুমি ইরানের ব্যাপারে ইরানকে সাপোর্ট দিও না, আমি মধ্যপ্রাচ্যে একটু আমার বাণিজ্যগুলো ঠিকমতো চালাই বা আমার ইচ্ছা অনুযায়ী আমি মধ্যপ্রাচ্যকে নিয়ে খেলবো। চীন সেক্ষেত্রে সরাসরি জানিয়ে দিয়েছে যে ইরানকে কোনো রকমে আমরা ছাড় দেব না, আমরা ইরানের বিপক্ষে আমরা যাব না, ইরানের সাথে আমাদের চুক্তি, এবং আমরা ইরানকে সাহায্য করছি না, আমাদের মধ্যে বিনিময় হচ্ছে, তার কাছ থেকে আমরা তেল নিচ্ছি এবং আমরা আমাদের পয়সা দিয়ে নিচ্ছি, এটাতে বাধা দেওয়ার কিছু নাই। তো এছাড়াও আমার মনে হয় এছাড়াও মেবি চায়না কুড কনভিন্স ডোনাল্ড ট্রাম্প why you have to strike ইরান। এক্স্যাক্টলি হয়তো ওখান থেকেও কিছু ইনপুট উনি পেয়েছে, এক্স্যাক্টলি যার ফলে কিন্তু চায়না থেকে আসার পরে উনি গ্রাজুয়ালি ইসরায়েলের অসৎ উদ্দেশ্যগুলোকে সিরিয়াসলি ইভ্যালুয়েট করার চেষ্টা করতেছে। নট অনলি হিম, ইভেন ভাইস প্রেসিডেন্ট হিমসেলফ, ভাইস প্রেসিডেন্ট ওয়াজ, উনি তো প্রেসিডেন্টের থেকে বেশি অসন্তুষ্ট মনে হলো আমার কাছে। মনে হচ্ছে। হ্যাঁ, না, এই ক্ষেত্রে তারা যে সময়টা গেছে সেই সময়টা এসে চীনের বিরুদ্ধে কিছু বলার সুযোগ নেই। আর আরেকটা জিনিস আমি আপনাকে স্মরণ করে দিই, আমেরিকা চীনের সাথে বাণিজ্য করে, আবার বাংলাদেশও চীনের সাথে বাণিজ্য করবে। বাংলাদেশের জনসংখ্যা আমেরিকার জনসংখ্যার অর্ধেক। বিশাল আমেরিকার তুলনায় বাংলাদেশ, ছোট্ট বাংলাদেশ, যেটা মনে করেন ক্যালিফোর্নিয়ার 1/3 সেই দেশে আমেরিকার অর্ধেক জনসংখ্যা। কাজে চীনেরও একটা শুভবুদ্ধির উদয় হয়েছে যে চীন আমাদের মতো 20 কোটি লোকের দেশে বাণিজ্য করতে যাচ্ছে। কাজে আমরা গুরুত্বহীন একটা বিষয় নয়। তাছাড়া বঙ্গোপসাগরে আমাদের সমুদ্র সীমা রয়েছে, যেটা চীনের সাথে বাণিজ্য করার জন্য, মায়ানমারের সাথে বাণিজ্য করার জন্য, দক্ষিণ পূর্ব এশিয়া বাণিজ্য করার জন্য বাংলাদেশ একটি উত্তম স্থান। চায়না আমার মনে হয় বিজনেস পার্টনার হিসেবে খুবই উন্নত চরিত্রের একটা পার্টি। লেট মি রিমাইন্ড ইউ, আমাদের যখন কোভিড হলো, কোভিডে ভারতের থেকে আমরা অ্যাডভান্স টাকা দিয়ে আমাদের 6% বোধ হয় বা
$6,000 or $60,000 আমাদের মন্ত্রী সাহেব দিয়েছিলেন, ওনার নামে লাইসেন্স হলো। যাই হোক, 600,000 মিলিয়ন মিলিয়ন ডলারের ডিল হলো, উনি লাইসেন্স পেলেন, ওনার নামের জিনিস হলো, অর্ধেকের বেশি মাল আসে নাই, আসে নাই মাল আসে নাই। পয়সা দেওয়া হয়ে গেছে। এগুলো Exactly. কোথায়? এগুলো কার কাছে? অথচ চায়না আমাদেরকে তখন মার্কেট প্রাইসের থেকে কম দামে যে ভ্যাকসিন দিছিল, সেই ভ্যাকসিনটাকে মানুষ যেন না জানে যে তোমাদের সাথে আমার একটা প্রেম প্রীতি আছে, তোমরা এই প্রাইসটা ডিসক্লোজ করো না কারো কাছে, ইন্টারন্যাশনাল মার্কেটে, পার্টিকুলারলি ভারতের কাছে। সো ইউ ক্যান ইমাজিন, বিজনেস পার্টনার হিসেবে আমার মনে হয় দে আর দি মোস্ট রিলায়েবল পিপল গ্লোবালি। আপনি আমাদের বর্তমানে বা আমরা গত 40-50 বছরের অভিজ্ঞতা থেকে যেটা মনে হচ্ছে, এখানে যে কর্পোরেট আমেরিকা, একসময় ছিল যে কর্পোরেট আমেরিকা যদি তারা যদি এথিক্যাল লাইন ক্রস করে, অ্যাকাউন্টেবিলিটিটা ছিল, তাদেরকে ধরা হতো, পাকড়াও করা হতো। কিন্তু সেটা আর হচ্ছে না। ফর সাম রিজন কিছু স্মার্ট লোক সবসময় একটা ফাঁক ফুকর বের করে ক্লিন অনেস্ট বিজনেসে না গিয়ে একটু ভিন্ন তরিকায় মানুষকে লুটার একটা চিন্তা ভাবনা, শুধু এখানে না, ইউরোপও কি অবস্থা। সেই সমস্ত বিবেচনা আমি মনে করি যে চায়না ইজ মাচ রিলায়েবল এ পার্টনার ইন দ্য গ্লোবাল থিয়েটার। হাউ ডু ইউ সি দ্যাট? আমি আরেকটু আপনাকে মানে ইলাবোরেট কথাটা বলছি। প্রফেসর ইউনুস তার এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় উনি কিন্তু চীন সফর করেছিলেন, এবং চীনে তার লম্বা 7 দিনের সফর ছিল, এবং তিনি সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রিও পেয়েছেন। পাশাপাশি সেখানে বলা হয়েছিল যে তিনি কোনো এক সময় ওই চীনের একটা প্রদেশের উনি উপদেষ্টাও ছিলেন, এবং খুব অবস্থায় তার সাথে এই বর্তমানে তারেক রহমান যে সমস্ত চুক্তি করছেন, এগুলোর সূচনা কিন্তু প্রফেসর ইউনুসের মাধ্যমে। প্রফেসর ইউনুসের সময় সে একই জিনিসগুলোর পুনরাবৃত্ত হয়েছে, এবং প্রফেসর ইউনুস তো অত্যন্ত গণতান্ত্রিক মনা, উদার মনা, এবং তিনি সব কিছুর সূচনা করে গেছেন, কিন্তু সেটার কনক্লুশন টানেন নাই। কাজেই এই তারেক রহমানের সর্বশেষ, তারেক রহমানের এই যে সফর, এই সফরটা কিন্তু প্রফেসর ইউনুসের সেই সফরেরই আরেকটা পুনরাবৃত্তি ঘটেছে। এবং একই সাথে মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের সাথেও প্রফেসর ইউনুসের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, এবং উনি যখন গিয়েছেন তখন সেখানে খুব আনোয়ার ইব্রাহিমও তাকে অনেক সমাদর করেছেন, অনেক সম্মান দিয়েছেন। তো আমার মনে হয় যে তারেক রহমান বাংলাদেশের জনগণের, আপামর জনগণের ভাষা বুঝতে পেরেছেন এবং সেভাবে কাজ করছেন। এবং একই সময়ে আমরা খুব আশাবাদী যে চীনের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সেখানকার আইন প্রণেতা এবং অন্যান্য সেক্টর, বাণিজ্যিক সেক্টর, এবং আমাদের বিডার যে পরিচালক, সেও সেখানে অনেক অর্থনৈতিক জোনের ব্যাপারে কথাবার্তা বলেছে। সব মিলিয়ে এবারের সফরটা একেবারে সাকসেসফুল। যেহেতু একটা সংসদীয় গণতন্ত্র আমাদের দেশে এসেছে, সেহেতু সংসদীয় গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে এবং দেশে একটা উন্নয়নের পথে, সত্যিকারের উন্নয়নের পথে চীন একটা কার্যকর ভূমিকা পালন করবে। তারেক রহমানের এবারের সফরে তাই প্রমাণ হয়। কিন্তু এখানে একটা কিন্তু থেকে যায়। সে কিন্তুটা হচ্ছে, যদি এইভাবে জেলায় জেলায়, এলাকায় এলাকায় বিএনপির বা ছাত্র দলের যে সন্ত্রাস বা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, এগুলো যদি বন্ধ না হয়, তাহলে এই উন্নয়ন কিন্তু সে আইয়ুব খানের উন্নয়নের মতো, শেখ হাসিনার উন্নয়নের মতো ভেস্তে যাবে। আমি একটু একটু আপনার সাথে অ্যাড করছি, আমি ইন সাপোর্ট অফ ইউর স্টেটমেন্ট। সেটা হলো যে আমার মনে হয় তারেক রহমান সাহেব ওনার ক্যাবিনেট সিলেকশনের মধ্যে নাম্বার 1 যেটা আমি পছন্দ করছি, সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্ট। আপনি যে কথাটা বললেন, ইট ওয়াজ এ কন্টিনিউয়েশন অফ ডক্টর ইউনুসেস এরা। ইট ওয়াজ বেসিক্যালি দি লিঙ্কটা তো হচ্ছে ডক্টর খলিল। ইউনুস সাহেবের সময় উনি ছিল। ডক্টর খলিলকে ডক্টর ইউনুসের উপরে স্থান দিতে পারেন না। ডক্টর খলিল হচ্ছে ডক্টর ইউনুসের। না না, আমি তা দিচ্ছি না, আমি বলছি
কানেক্টিভিটিটা, যে যে লিঙ্কিংটা Yes. লিঙ্কিংটা মনে করেন ডক্টর খলিল সাহেবকে উনি পররাষ্ট্রমন্ত্রী করার জন্য অনেকে আবার অনেক রকমের একটা অভিযোগও করেছিল, আপনার মনে আছে কিনা জানি না। অবশ্যই অবশ্যই সবাই So, অভিযোগ করে। ওসব কিছু উতরে উঠে উনি, আমার মনে হয় হি টুক দি রাইট ডিসিশন, আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। না, ডেফিনেটলি। এবং কয়েকদিন আগে আসার পরপরই খলিলুর রহমানকে এক সাংবাদিক একটা ভোতা প্রশ্ন করছিল। আমি ভোতা বলছি এই কারণে যে সাংবাদিকদের প্রশ্ন হওয়া উচিত খুব সূক্ষ্ম। ভোতা প্রশ্ন করছে যে আপনারা কি ভিক্ষা করতে গিয়েছিলেন চীনে? তখন খলিলুর রহমান উত্তর দিয়েছে, এটা ভিক্ষা হবে কেন, এটা দুইটা রাষ্ট্রের পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং, এখানে বাণিজ্য। হ্যাঁ, বাণিজ্য করার সময় চীন যদি আমাকে টাকা দেয়, চীন আমাকে শর্ত সাপেক্ষ টাকা দিবে। আমি যদি চীন থেকে কোনো পণ্য আনি, সেটা পয়সা দিয়ে আনবো, শর্ত সাপেক্ষ আনবো। এখানে ভিক্ষার প্রশ্নটা আসে কেন? তো এবং খলিল রহমান খুব জুৎসই ভাবে, এবং সর্বশেষ খলিল রহমান বলছে, আপনি যে প্রশ্ন করছেন আত্মমর্যাদা রেখে প্রশ্নটা করুন। খুব সুন্দর শব্দ ব্যবহার করছেন উনি। সেই একই জিনিস আমাদের আরেক সাংবাদিক, ওনার নাম কি মুকুল না বকুল কি জানি নাম, ওই আমাদের ভারতের যে রিপ্রেজেন্টেটিভ আসলো, জনাব দীনেশ ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী, ওনাকে যে হাই কমিশনার সাহেব ওনাকে যে প্রশ্নটা করলো, দেখলেন কত, ওটাও তো আত্মমর্যাদাহীন একটা প্রশ্ন। আত্মমর্যাদাহীন প্রশ্ন। অনেকে এখন একজন একটা ভিডিও ক্যামেরা হাতে থাকলে সাংবাদিক হয়ে যাওয়া যায়, এটা ঠিক না। তো এরকম কিছু ভুইভোর সাংবাদিক তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, বিব্রত করবে, বাট যারা যারা উত্তর দিবে তারা ওইটাকে সচেতনভাবে উত্তর দিলেই হয়ে যায় আর কি। অনেক সময় এটাও হয় যে একটা ন্যারেটিভ ক্রিয়েট করার জন্য অনেকে অনেক রকম করে প্রশ্ন করার চেষ্টা করে। আমার মনে হয় সরকারকে একটু সতর্ক থাকা উচিত, কে কোথায় কি বলছে, কেন বলছে, কিভাবে বলছে। যেমন ইদানিং যে আমাদের চৈতালি যে ভদ্রমহিলা উকিল বোধহয়, উনি যদি সুপ্রিম কোর্টের উকিল হয়ে থাকে, সুপ্রিম কোর্ট আপনার হাইয়েস্ট কোর্টের একটা ডিসিশন যেটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর আছে, ওইটাকে উনি রিকগনিশন না দিয়ে যদি বলে যে ওনাকে আমরা আবার রিসিভ করতে যাব, শুভেন্দুদার সাথে ওনার সখ্যতার কথা বলে, এবং শুভেন্দুদা আমাদের ওনাকে পাঠিয়ে দেবে, আমরা এয়ারপোর্টে যাব, এটা তো আমার মনে হয় একটু আদালতের প্রতি, আদালতের সিদ্ধান্তের প্রতি একটু অবমাননা হয়ে যাচ্ছে। আপনি এ ব্যাপারে এটা এটা সম্পূর্ণ আমি বলবো এটা বিএনপির আভ্যন্তরীণ সমস্যা। এই কারণে বলবো যে বিএনপির মধ্যে কিছু লোকের একটা ধারণা হয়েছে তারা জামায়াত ইসলাম এবং এনসিপিকে ব্লক করার জন্য আওয়ামী লীগকে মাঠে নামাবে। আওয়ামী লীগকে মাঠে নামালে তাহলে জামাত এবং এনসিপিকে তারা সাইজ করতে পারবে। এই যে একটা স্থূল ধারণা, এই ধারণায় আপনি দেখবেন সংসদে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ দিয়েই ৭১-এর প্রসঙ্গ, জামাতের প্রসঙ্গ, হ্যাঁ, এনসিপির এই তরুণরা টাকা পায় কোথায়, তারা এখন গাড়িতে চড়ে কেন, এগুলো বালখিল্য ধরনের প্রশ্ন আসে, এবং এগুলো বিএনপি নেতাদের কাছ থেকে আসে। এবং বিভিন্নখানে বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতাদের ব্যবসার পার্টনার বা তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনার ব্যাপারে তদবিরকারী, এই সমস্যাগুলো তৈরি করতেছে কিন্তু বিএনপি নিজেই। ফলে এই সুযোগে ভারত প্রেমী কিংবা হাসিনা প্রেমী কিছু লোকজন এখন এই সমস্ত সংলাপ দিয়ে হিরো হওয়ার চেষ্টা করবে। কিন্তু সাধারণ জনগণ এবং বাংলাদেশের তরুণ সমাজ এরা কিন্তু ভারত বিদ্বেষী। এই কারণে ভারত বিদ্বেষী, আপনি দেখেন আমাদের সবচেয়ে বড় সীমা, বড় বাউন্ডারির চারদিকটা হচ্ছে ভারত। আমরা পাকিস্তান থেকে সাহায্য পাই কিরকম? আমাদের স্কুল ছাত্রদের জন্য আন্তর্জাতিক মানের ফুটবল দেয়, আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা সফরে নিয়ে যায় এবং তাদেরকে বিনামূল্যে শিক্ষার অফার করে। তুরস্ক থেকে ড্রোন আসে, চায়না থেকে আমাদের বিভিন্ন প্রপোজাল আসতেছে। আর ভারত আমাদেরকে কি দিচ্ছে? প্যাসিডিল দিচ্ছে, গাঁজা দিচ্ছে, ভারতীয় সীমান্ত দিয়ে পুশ ব্যাক করতেছে তাদের নিরীহ জনগণকে।
তাহলে এই ভারতের প্রতি সাধারণ জনগণের এবং আমাদের সুশিক্ষিত জনগণের কোনো রকম আস্থা নাই, কোনো রকম ইয়েটা নাই। আর যারা এই সমস্ত আওয়ামী লীগ আমলে যারা নিজেদেরকে একটা প্রতিষ্ঠিত করতে পেরেছে, তারা কিন্তু এখনো প্রশাসনে, তারা এখনো আইনে, তারা এখনো বিভিন্ন জায়গায়, তারা এখনো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তারা সবখানে রয়ে গেছে। এবং এরা এক সময়ের প্রাক্তন ছাত্রলীগ নেতা, প্রাক্তন ছাত্রলীগ কর্মী, তারাই আছে। এবং তাদের মধ্যে থেকে দুই একজন এরকম হঠাৎ করে উল্লাস করে উঠতে পারে, তাদের কাছে ভারত খুব প্রিয় রাজ্য। কিন্তু ভারত হচ্ছে বাংলাদেশে অবস্থিত উচ্চবিত্তের ধনীদের জন্য ভারত হচ্ছে খুব প্রিয় জায়গা। নিম্নবিত্তের যে সমস্ত হিন্দু আছেন, তারা যদি ভারতে যান, তারা খুব একটা শান্তিতে থাকতে পারবেন না। যাই হোক, তাদের এই সমস্ত কথায় আমার মনে হয় খুব বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। এরা কিছুই করতে পারবে না, এবং এগুলো করার কথাও না। এগুলো করতে গেলে ভারতের নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন যে তোমরা যদি রংপুর নিয়ে যাও, তোমার 7 সিস্টারও আমাদের হয়ে যাবে। বাংলাদেশের জনগণকে আপনার ওইভাবে ভাবা ঠিক নয়। এবং আন্তর্জাতিক মিডিয়াও এই কথা বলা হয়েছে যে বাংলাদেশের মতো রাষ্ট্রকে দখল করা অন্য কোনো রাষ্ট্রের পক্ষে সহজ নয়। ওয়েল, সহজ নয় সেটা এক বিষয়, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ সরকারকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থাকতে হবে। যদি হয়ে যায়, যদি কোনো কারণে এটা এসে যায়, সেটাকে কিভাবে করবে সেটা চালগুলা আগে থেকে একটু চিন্তা করে রাখলে আমার মনে হয় ভালো হতো। পার্টিকুলারলি বলবো আমি, বহির্বিশ্বে আমাদের যে বর্তমানে যে ভারতে যে দাঙ্গা হাঙ্গামাগুলো করতেছে, আমরা যে একটা খুবই সুমধুর সম্পর্ক নিয়ে হিন্দু মুসলমান আমরা বসবাস করছি, এটাকে যে টার্ন অ্যারাউন্ড করে ভিন্নভাবে বলার চেষ্টা করতেছে, এই ন্যারেটিভগুলোকে পরিচ্ছন্ন করে আমরাও সাহায্য করতে পারি সরকারকে। যদি ওনারা আমাদের কাছে ওই রেকর্ডগুলো দেয়, তাহলে আমাদের তো অ্যাক্সেস আছে কংগ্রেসম্যানদের সাথে, যোগাযোগ তো হয় তাদের সাথে। উই ক্যান সার্কুলেট দোজ ইনফরমেশন অন বিহাফ অফ দি গভর্নমেন্ট। তাহলে এই দেশের সরকাররা সঠিক তথ্যটা পেল, যার ফলে কনফিউজ হল না। আমি একটু ভারত সম্পর্কে আপনাকে একটা ওদের স্ট্র্যাটেজিক একটা চিন্তার কথা নিয়ে আমি আপনার সাথে একটু আলাপ করব। সেটা হলো, ভারত যে স্ট্র্যাটেজি নিয়েছে, দাবিয়ে চাপিয়ে শক্তি দিয়ে কিছু করার, ইসরায়েলকে ফলো করার চেষ্টা করতেছে। ইসরায়েল ওয়াজ সাকসেসফুল, বাট তারা একটা জিনিস নোটিস করতেছে না, ইসরায়েলকে একতরফা ভাবে এক সময় ইউরোপ এবং আমেরিকা পছন্দ করত, এবং ওদের ব্যাপারে কোনো রকমের কোনো কিছু শুনতে চায় না কারো কাছ থেকে। এক্স্যাক্টলি। সেই পরিস্থিতিতে এখন over 85% of the American people, Republican Party, তারা বলতেছে নো, দে আর ফুলিং আস ফর লং টাইম, আমাদেরকে আর বেকুব বানাতে দেব না আমি। সো আমাদের লোক, আমাদের পয়সা, আমাদের জনসংখ্যা মারা যাচ্ছে, আমাদের সৈনিক মারা যাচ্ছে, ফর হোয়াট? কেন আমরা আমাদের, এবং এবারে আমাদের বিশেষ করে ইরানের সাথে যুদ্ধ গিয়ে আমাদের গ্লোবাল ইমেজ যেটা ছিল, এটা একটু তো ক্ষতি হয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। শুধু গ্লোবাল ইমেজ না, আমাদের ইকোনমি ধ্বংস হয়ে গেছে, ইকোনমি তো ক্ষতি হয়ে গেছে। এনিওয়ে, আই উইল গিভ ইউ দি লাস্ট ওয়ার্ড। আপনার যদি কিছু বলতে চান বলতে পারেন, আমরা আজকে এখানে শেষ করব। আমি শুধু এটা বলতে চাই যে ইরানের এই যুদ্ধ সারা বিশ্বের চোখ খুলে দিয়েছে। এই চোখ খুলে দেওয়ার মধ্য দিয়ে মিডল ইস্টের একচ্ছত্র দায়িত্ব এখন ইরানের হাতে চলে আসবে। এই যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকান একচেটিয়া ডলার বিজনেসে বাধা পড়বে। এই যুদ্ধের মধ্য দিয়ে ভারত তার অবস্থান নিচের দিকে নিয়ে গিয়েছে, অনুরূপভাবে পাকিস্তান তার অবস্থান উপরের দিকে নিয়ে গেছে। পাকিস্তান এই শান্তি চুক্তির মধ্যে অংশগ্রহণ করে, এবং পাকিস্তানের ভিতর দিয়ে চীন থেকে ইরানে মালপত্র, খাদ্যদ্রব্য এবং যুদ্ধের যে সমস্ত সমরাস্ত্র আনা নেওয়ার ব্যবস্থা করে দিয়ে পাকিস্তান ইরানের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে।
এবং ইরান হচ্ছে এখন পৃথিবীর চতুর্থ পাওয়ার। আমেরিকা, রাশিয়া, চীন এবং তারপর হচ্ছে ইরান। এবং এই ইরান এবং চীনের মধ্য দিয়েই আগামী পৃথিবী এগিয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমাদের আমেরিকান যে অর্থনীতি, সেই অর্থনীতি বা আমাদের ডলার অর্থনীতিতে ভাটা পড়ার সম্ভাবনা খুব বেশি। থ্যাংক ইউ সো মাচ ইসমাইল ভাই। আমরা আবার আরেকটা অন্য কোনো এপিসোড নিয়ে আমরা কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক শ্রোতারা যারা ধৈর্য ধরে আমাদের কথা শুনলেন, লাইক দেবেন, আর যদি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমেরিকান পার্সপেক্টিভে আমাদের বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে বা প্রগতির ব্যাপারে যদি কোনো কিছু সাজেশন পরামর্শ থাকে আমরা দেব। আপনারা দয়া করে আমাদের কথা শুনবেন। থ্যাংক ইউ। আপনারা আমাদের কমেন্টে এসে আমাদের যে সমস্ত চিন্তা চেতনা এর বিপক্ষে মতামত দিতে পারেন। অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী এপিসোড তৈরিতে সাহায্য করবে। আমরা এটা মনে করি যে শত ফুল ফুটতে দাও, সেক্ষেত্রে শুধুমাত্র আমরাই যে বক্তব্য দিতে পারবো তা নয়, আপনাদের মধ্যে থেকেও কেউ যদি আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, আপনারা সরাসরি জনাব মুজিব সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের অনলাইনে আপনাদের মেসেজ পাঠাবেন। থ্যাংক ইউ।